আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 আ এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা এই সম্পূর্ণ বইটা মাত্র কয়েকটা অঙ্ক করিয়েই আপনাদের কমপ্লিট করাচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। ক্লাসটা শুরু করার পরে আমাদের যে অন্য গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আমি এটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরা এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে এবং আপনারাও আপনাদের আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের এটা প্রয়োজন রয়েছে যেন আমাদের সেই শিক্ষার্থীরা এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে এবং তারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারে। এই সাবজেক্টটা কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে এই সাবজেক্টটা আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়তে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। চলুন তাহলে শুরু করা যাক ক্লাসটা। বিজনেস স্ট্যাটিস্টিক্স একদম মাত্র কয়েকটা অঙ্ক করেই গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আপনাদের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। আপনারা যদি সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা প্রবলেম 1 থেকে আলোচনা শুরু করব। তো প্রবলেম 1 এ আমরা কি আলোচনা করব দেখি। একদমই অল্প সংখ্যক অঙ্ক নিয়ে আপনাদের এই সাজেশনটা বানানো হয়েছে যেটা আমাদের প্রাইভেট গ্রুপে পড়ানো হয়। তো আপনারা যুক্ত হতে চাইলে সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের কাছে পড়তে পারেন। ঠিক আছে? আচ্ছা। স্ট্যাটিস্টিক্স 2 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন প্রবলেম নম্বর 1 এখানে প্রশ্নটাতে বলা হয় যে an unbased coin is tossed four times. What is the probability of getting at least two head? আচ্ছা এখানে মানে আমার এখানে মিস্টেক হয়েছে লিখতে। এখানে হবে an unbased coin is tossed four times. এখানে ফাউন্ড না, এখানে লিখতে টাইপিং মিস্টেক হয়ে গেছে। Four times. What is the probability of getting at least two head? 4 বার টস করবে একটা কয়েন, সম্ভাবনা কত রয়েছে যে অন্ততপক্ষে 2টা হেড আসবে। এখন 2টা হেড অন্ততপক্ষে আসবে, অ্যাট লিস্ট মানে কি? অন্ততপক্ষে মানে হচ্ছে 4 বারের মধ্যে কমপক্ষে 2 বার হেড আসবে। এখন কমপক্ষে 2 বারও আসতে পারে, 3 বারও আসতে পারে, 4 বারও আসতে পারে। তাহলে আমরা প্রবলেম নাম্বার 1 লিখি। প্রবলেম নাম্বার 1 এখানে আমরা লিখব probability of বা BILITIES probabilities of কি at least at LEAST at least probability of getting getting at least two head HEADS টু হেডস, অন্ততপক্ষে 2টা হেড ওঠার সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি বের করব। আচ্ছা হেড কয়টা উঠবে বলেন তো? 2টা। তো টোটাল টস করা হবে কয়বার? 4 বার। টোটাল যেহেতু 4 বার টস করা হবে তাই আমরা লিখছি 4। এরপর হচ্ছে কম্বিনেশন। প্রবাবিলিটির অঙ্কগুলোতে কি দিতে হয়? কম্বিনেশন দিতে হয়। আচ্ছা 4 লিখছি। এরপরে কমপক্ষে 2 বার হেড আসবে। তাহলে মনে করেন যে 2 বার হেড আসবে। ঠিক আছে? কমপক্ষে 2 বার। এখন টস করা হবে কয়বার? 4 বার না? তাহলে লিখবো 4। এবং একটা কয়েনের পাশ কয়টা থাকে? তল কয়টা থাকে? 2টা তল থাকে। এজন্য আমরা লিখে দেব স্কয়ার, 4 স্কয়ার। এটা হচ্ছে নিয়ম। তো এইটার মানে হচ্ছে যে যদি 4 বার টস করা হয় একটা কয়েন তাহলে 4 স্কয়ার এখানে লিখে দেব। 4 বার টস করার জন্য 4 আর একটা কয়েনের 2টা তল থাকার জন্য 2 লিখলাম। আর যেহেতু 4 বার এটা ভাগ দেব, যেহেতু আমাদের 4 বার টস করতে হবে এজন্য 4 লিখছি, যেহেতু কমপক্ষে 2 বার হেড আসবে এজন্য 2 লিখছি। এইটা হইতে পারে এমন অন্ততপক্ষে 2 বার হেড আসবে। এখন 2 বারের জায়গায় 3 বারও যদি হেড আসে তাহলে তো মানে হইতে পারে। তো তাহলে কি হয়ে যাবে? অথবা হয়ে যাবে। এখন প্রবাবিলিটিস এর নিয়মে, স্ট্যাটিস্টিক্স এর নিয়মে অথবা মানে যোগ এবং মানে গুণ। এটা মনে রাখবেন। প্রবাবিলিটির অঙ্কগুলোতে অথবা মানে যোগ এবং মানে গুণ। তো এমনটা হইতে পারে মানে 4 বারের মধ্যে 2 বার হেড আসতে পারে, অথবা কি হতে পারে? 4 বারের মধ্যে 3 বার হেড আসতে পারে। আর হচ্ছে মোট হচ্ছে এটা নিচেরটা সেম থাকবে। 4 বার টস করা হবে, একটা কয়েনের 2টা সাইড আছে। এমনটাও হইতে পারে, এমনও তো হতে পারে যে 4 বার টস করার পর 4 বারে আমাদের হেড আসছে।
এমন হইতে পারে না? হইতে পারে। আর আমাদের নিচে 4 স্কয়ার থাকবে। অর্থাৎ ৪ বারের মধ্যে ২ বার হচ্ছে হেড আসছে এমন হইতে পারে, ৩ বার হেড আসছে এমন হইতে পারে এবং ৪ বারের মধ্যে ৪ বারই হেড আসছে এমনও হইতে পারে। আচ্ছা, এখন এইটাকে জাস্ট ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলেই আমরা আমাদের অঙ্কের সমাধানে পৌঁছে যাব। তাহলে দেখেন তো 4c2 ইজ ইকুয়াল টু কত? তাহলে এটার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটরে দেখেন মান কেমনে, আগে প্রথমে 4 দিলাম, এরপরে এই যে শিফট শিফট চাপ দিছি, দিয়ে এখানে ভাগ চাপ দিয়ে দিয়েছি। তাহলে কি আসলো দেখেন তো, সি চলে আসছে। এরপরে 2, 4c2 মানে হচ্ছে 6, আর 4 স্কোয়ার মানে 4 4 16। তাহলে এখানে নিচে 16 লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর এইটাকে কিন্তু উল্টাভাবেও লিখতে পারেন, এই যে 4 স্কোয়ারটাকে 2 পাওয়ার 4ও লিখতে পারেন, ঠিক আছে। 4 স্কোয়ারটাকে 2 পাওয়ার 4ও লিখতে পারেন, অ্যাজ ইউর উইশ। আচ্ছা, আমরা ওই কমপ্লিকেটেড সিচুয়েশনে যাব না, আমরা আপাতত যেমন আছে তেমন লিখবো। 4 স্কোয়ার মানে হচ্ছে 4 4 16, এখানে 4c3, তাহলে 4c3 এখানে 2 এর জায়গায় এই পাশেরটা এখন চাপ দিবেন। এই পাশেরটা যদি চাপ দেন তাহলে দেখবেন 2টা ব্লিঙ্কিং করতেছে, যখন ব্লিঙ্কিং করবে তখন 2 এর জায়গায় 3 লিখে দিবেন, অ্যান্সার চলে আসবে। 4c3 মানে হচ্ছে 4, 4 লিখে দিলাম, প্লাস 3 এর জায়গায় এখন লিখে দেবো 4, 4 হলে 1 হবে। 4c4 মানে কি 1। এখন তিনটাকে যদি আমরা লসাগু করি একসাথে তাহলে 16ই আসবে। 16 16 16 লসাগু কত 16, যেহেতু তিনটা একই রকম, একই রকম হলে নিচের সংখ্যাগুলোকে বাদ দিয়ে উপরের গুলো খালি হিসাব করতে হয়। তাহলে উপরে কত আছে 6, এইখানে যোগ আছে এই জন্য দিলাম যোগ, তারপরে আছে 4, এখানে যোগ আছে এই জন্য যোগ, তারপরে আছে 1, ঠিক আছে। এখন আমাদের ঘটনাটা কি হবে দেখেন তো, 4 6 10 আর একে 11, আর নিচে আসতেছে আমাদের 16, তাহলে 11/16। এখন এটাই হবে প্রবাবিলিটি বা সম্ভাবনা। উপরে আমরা লিখে দেবো 11 ভাগ নিচে লিখে দেবো 16 ইজ ইকুয়াল টু একটা সংখ্যা আসবে 6875। তাহলে এটাই হবে 0.6875, এটাই হচ্ছে সম্ভাবনা। শেষ, কত সহজ না? আচ্ছা, আমি কিন্তু অঙ্কটা বুঝাইলাম আপনাদের মোটামুটি 5-6 মিনিট ধরে। তো আপনাদের যখন নিজে নিজে অঙ্ক করবেন তখন কিন্তু 1 থেকে 2 মিনিট লাগবে, কারণ তখন তো আর আপনারা কাউকে বুঝাবেন না, হ্যাঁ। এরপর 2 নম্বর প্রবলেম দেখেন, এখানে বলা হয়েছে ইউ আর গিভিং দ্য ফ্লোয়িং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আপনাকে কিছু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্ভাবনার বিন্যাস দেওয়া হয়েছে ফর দ্য অ্যানুয়াল সেলস অফ ফর এ কোম্পানি, একটা কোম্পানির জন্য বাৎসরিক যে সেলটা হয় এইটার জন্য। তাহলে এখন আপনার জন্য কি, এই যে ডিস্ট্রিবিউশন গুলো দিয়ে দিয়েছে, এখন আপনার জন্য প্রশ্ন কি, আপনাকে কি বলা হয়েছে, আপনার কাছ থেকে কি বের করতে চাওয়া হচ্ছে? আপনাকে বলা হয়েছে ক্যালকুলেট মানে হিসাব করো বা নির্ণয় করো বা বের করো দ্য এক্সপেক্টেড সেল অফ দ্য কোম্পানি, ওই কোম্পানির প্রত্যাশিত বিক্রয়, অ্যান্ড ডিভিয়েশন অফ দ্য সেলস, এবং ওই কোম্পানির সেলসের বিক্রয়ের ডিভিয়েশন বের করো। ডিভিয়েশন মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর এক্সপেক্টেড সেল মানে হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, মানে এটা সংক্ষেপে মনে রাখে দেবেন। আচ্ছা, এখন তাহলে আমরা প্রবলেম নাম্বার 2 আলোচনা করি। প্রবলেম নাম্বার 2, তাহলে আমরা এখানে লিখতে পারি উই নো, দুইটা প্রশ্ন করছে না, তাহলে রিকোয়ারমেন্ট লিখি, রিকোয়ারমেন্ট এ মনে করেন লিখলাম। আমরা প্রথমে একটা সূত্র লিখব, সূত্রের জন্য লিখব উই নো, আমরা জানি। আপনারা যদি এভাবেই সম্পূর্ণ বইটাই আমাদের কাছে গুছিয়ে একদম কম অঙ্ক দিয়ে পড়তে চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। আচ্ছা, উই নো, আমাদের প্রথমে কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড সেল। এক্সপেক্টেড সেলকে আমরা কি বলতে পারি, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটাকে সংক্ষেপে ই আর ব্র্যাকেটের ভিতরে আর দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তো এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে সামেশন, এই চিহ্নটাকে বলা হয় সামেশন রিটার্ন এন ইনটু হচ্ছে প্রবাবিলিটি এন, মানে নাম্বার অফ প্রবাবিলিটি আর নাম্বার অফ রিটার্ন, ঠিক আছে। এখন তাহলে আমাদের এখানে প্রবাবিলিটি আর রিটার্ন কি কি আছে আমরা যদি প্রশ্নটা দেখি তাহলেই আমরা বুঝতে পারবো, তাহলে হয়ে যাবে। প্রথমে দেখেন তো সেলস দেওয়া আছে কত 200, তাহলে আমরা এখানে 200 লিখলাম, হ্যাঁ। এই দুইটা কি অবস্থায় রয়েছে, রিটার্ন আর প্রবাবিলিটি গুণ অবস্থায় রয়েছে, তাই আমরা এখানে গুণ দিয়ে দিলাম। প্রবাবিলিটি বা সম্ভাবনা কত আছে 0.10। এরপর বলছে সামেশন মানে যোগফল, তাহলে এই দুইটার যোগফল এগুলোর সাথে আরো যোগ হবে কত, এখানে আছে 250, তাহলে 250 হচ্ছে রিটার্ন, প্রবাবিলিটি বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটাই রিটার্ন, তাহলে রিটার্ন হচ্ছে 250, প্রবাবিলিটি কত ইনটু 0.20,
সামেশন থাকার কারণে আবার ব্র্যাকেট দিয়ে বন্ধনী দিয়ে দিয়েছি। এরপরে আছে কত 275.40, তাহলে 275 ইন্টু 0.40 প্লাস তারপরে কত আছে দেখেন তো 310 ইন্টু 0.25 শেষ প্লাস তারপরে কত আছে 350 ইন্টু 0.50। এই তো, আর তো কিছুই নাই। মোটামুটি মানগুলো আমরা সুন্দর করে বসাই দিয়েছি। এখন তাহলে এগুলোকে ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করব, তাহলেই হয়ে যাবে। এখন চাইলে আপনারা একবারে ক্যালকুলেশন করতে পারেন, চাইলে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে পারেন। আপনারা একসাথে ক্যালকুলেশন করে নেবেন, ঠিক আছে? কিভাবে? ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে 200 গুণ দিবেন 0.10, ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, দিয়ে দিবেন প্লাস, আবারও ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে লিখবেন এই ক্যালকুলেটরে তো উঠাইতে পারবেন, লিখবেন 250 ইন্টু হচ্ছে 0.20, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, তারপর দিবেন আবার যোগ, আবার দিবেন ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে 274 ইন্টু হচ্ছে 0.40 শেষ। এরপরে হচ্ছে দিবেন হচ্ছে আপনার কি প্লাস, এরপর হচ্ছে 310 ইন্টু দিয়ে দিবেন 0.25 ক্লোজ করে দিবেন, এরপর দিবেন প্লাস, হ্যাঁ, এরপর হচ্ছে 350 ইন্টু দিয়ে দিবেন 0.50 ক্লোজ করে দিবেন। একদম অ্যান্সার চাপবেন, আপনাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড সেলস বেড়ে যাবে কত 432.10। এইটাই অ্যান্সার, ঠিক আছে? এইটাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা কি প্রত্যাশিত আয়। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কোনো সমস্যা নাই? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কোনো সমস্যা নাই? এখন এর পরবর্তীতে আপনাদের কি বের করতে হবে? আমাদের বলছে ডিভিয়েশন অফ দ্য সেলস, ওই সেলসের ডিভিয়েশন বের করতে হবে। কি বের করতে হবে? সেলসের ডিভিয়েশন। এখন ডিভিয়েশনকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলি। ডিভিয়েশনকে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসডি। এই ডিভিয়েশনকে শুধু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন না, এটাকে কিন্তু সিগমা দিয়েও প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে বোঝায় যে আমাদের শুধু ডিভিয়েশনের কথা বলছে, কিন্তু এই ডিভিয়েশনটাকে আমরা স্ট্যান্ডার্ড কি বলে ওটাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলি, এবং হচ্ছে গিয়ে আপনাদের এটাকে সিগমা দিয়েও প্রকাশ করি। এখন সিগমায় দিই আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে দিই, দুইটার বেলায় নিয়ম কি একই রকম, নিয়মের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখন কি করতে পারি? এখন এই সিগমা দিয়ে সিগমার সূত্রটা লিখতে পারি। সিগমার একটা সূত্র রয়েছে, সূত্র হচ্ছে রুট ওভার, ঠিক আছে? সিগমার একটা সূত্র রয়েছে, সূত্র হচ্ছে রুট ওভার। রুট ওভার হচ্ছে সামেশন return n minus expected rate of return হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি n। এই যে হচ্ছে সূত্র, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি অনেকদিন অঙ্ক করেছিলাম, তো হঠাৎ ভাবলাম থার্ড ব্র্যাকেট দেবো নাকি সেকেন্ড ব্র্যাকেট দেবো। এটা হচ্ছে আপনাদের মেইন সূত্র। এখন সূত্র অনুযায়ী আপনারা অঙ্ক বসায় দিবেন, এখানে অনেক বড় হয়ে যাবে। দেখেন তো প্রথমে রিটার্ন এন, এইটা আপনারা এই প্রশ্নের এই অংশটুকু দেখলেই হয়ে যাবে। প্রথমে রিটার্ন এন কত ছিল? 200 ছিল না? এই যে 200 ছিল, তাহলে আপনারা লিখে দেবেন 200 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, এই যে এটা অ্যান্সারটা কত 432.1। এরপরে কি করে দেবো? এটা হোল স্কোয়ার করে দেবো, এরপরে করে দেবো কি হোল স্কোয়ার। হোল স্কোয়ার করে দিয়ে তারপরে কি হবে বলেন তো? ইন্টু হচ্ছে প্রবাবিলিটি এন। এই প্রথম রিটার্নের সাথে 200-র সাথে প্রবাবিলিটি কত ছিল? 0.10, তাহলে লিখে দেবো 0.10। এই অংশটুকুর কাজ শেষ। এরপরে লিখে দেবো যোগ, আবার রিটার্ন এন কত আছে? 250, তাহলে আমরা এখানে লিখে দেবো 250 ইন্টু, সরি 250 মাইনাস অ্যান্সার কত আছে? 432.1, এটাকে করে দেবো হোল স্কোয়ার ইন্টু এই 250-এর সাথে প্রবাবিলিটি কত ছিল? 0.20, তাহলে লিখে দেবো 0.20। এতটুকু শেষ। তাহলে তো মনে হচ্ছে আর অনেক বড় লাগবে। আচ্ছা যাক, লাগবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে তাহলে আগাই দিই, এটা অনেক বড় লাগতেছে তো। এরপর দেখেন তো রিটার্ন এন কত আছে? 274, কত আছে? 274 মাইনাস হচ্ছে অ্যান্সার কত? 432.10,
হ্যাঁ, এটা করে দেবো হোল স্কোয়ার করে দেবো ইন্টু এটার হচ্ছে প্রবাবিলিটি কত ছিল 0.40, তাহলে 0.40 লিখে দেবো প্লাস, এরপরে দেখেন তো রিটার্ন কত আছে, রিটার্ন আছে 310 মাইনাস অ্যান্সার আছে কত 432.1, এটা হোল স্কোয়ার করে দেবো ইন্টু এইটার সাথে প্রবাবিলিটি কত ছিল 0.25, তাহলে এখানে লিখে দেবো 0.25 প্লাস, এর পরবর্তীতে রিটার্ন দেখেন তো কত আছে 350 মাইনাস অ্যান্সার আছে কত 432.1, এটা করে দেবো হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি আছে 0.50। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। এখন সূত্র অনুযায়ী আপনারা কি অঙ্ক বসায় দিচ্ছেন। এখন তাহলে আপনাদের কি সুবিধা হবে, অঙ্কটা করতে সুবিধা হবে। এখন এখান থেকে আমি শুরু করি অঙ্কটা, ছোট ছোট করে মানগুলো নিয়ে আসি। দেখেন তো 200 মাইনাস 432.1 স্কোয়ার করতে হবে, তাহলে 200 মাইনাস 432.1 ইজ ইকুয়াল টু, এটাকে হোল স্কোয়ার করে দেবো, ইজ ইকুয়াল টু ইনটু করে দেব হচ্ছে আমাদের 0.1, তাহলে একটা সংখ্যা আসছে কত 5387, কত আসছে 5387, পরের সংখ্যাগুলো আর ধরলাম না, প্লাস লিখে দেবো। এরপর 310 মাইনাস হচ্ছে 432.1 ইজ ইকুয়াল টু, এটাকে করে দেবো স্কোয়ার, এটাকে করে দেবো ইনটু কত 0.25, দশমিকের সংখ্যাগুলো ধরবো না আমরা, 3727 প্লাস, এরপরে কোনটা করলাম 310টা করছি, 310টা করছি নাকি, 310 মাইনাস 432.1 ইজ ইকুয়াল টু 12, 100, না 310টা তো করিনি, সরি, কোনটা করলাম 250 মাইনাস এটা না, আমি আবার একটু দেখি ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, 250 মাইনাস হচ্ছে 432.1 ইজ ইকুয়াল টু, এটাকে হোল স্কোয়ার করে দেবো ইন্টু হচ্ছে 0.2, তাহলে বসাইলাম কোনটা, হয়তো বা মিস্টেক করে ফেলেছি, অন্য মান বসিয়ে দিয়েছি আমি প্রথম থেকে, এখানে এটা থেকে শুরু করি আবার, ভুলক্রমে অন্য মান বসিয়ে দেওয়া হয়েছে মনে হয়। 200 মাইনাস 432.1 ইজ ইকুয়াল টু মাইনাস 232 ইকুয়াল, স্কোয়ার করে দিছি ইন্টু হচ্ছে এটা ঠিক আছে 7 পর্যন্ত আসছে। এরপরে 2 নাম্বারটা, 2 নাম্বার হচ্ছে এই যে এই অংশটা, হয়তো বা আগের বারে অন্য জায়গায় দেখছিলাম 250 মাইনাস 432.1 ইজ ইকুয়াল টু, এটাকে স্কোয়ার করে দেবো, তাহলে একটা সংখ্যা আসছে ইন্টু হচ্ছে 0.2, তাহলে আসবে 6632, তো এটা মান অন্য মান আসছে, সরি 6632 যোগ 2 নাম্বারটা শেষ। এরপরে 3 নাম্বার 274 মাইনাস হচ্ছে 432.1 ইজ ইকুয়াল টু, একটা সংখ্যা আসছে ইন্টু -1 দিয়ে দেবো, এটা প্লাস আসছে, এটাকে স্কোয়ার করে দেবো ইজ ইকুয়াল টু, একটা বড় সংখ্যা আসছে ইন্টু লিখবো 0.40, তাহলে আসবে কত 9998 প্লাস, এই 310-এর অংশটুকু এবার হিসাব করি, 310 মাইনাস 432.1 ইজ ইকুয়াল টু, এটাকে স্কোয়ার করব ইজ ইকুয়াল টু ইন্টু হচ্ছে 0.25, আহা ক্যালকুলেটরে ভুল চাপ দিছি আবারও, তিন কেটে দিচ্ছি, 310 মাইনাস হচ্ছে 432.1 ইজ ইকুয়াল টু, এটাকে করব স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টু হয়ে যাবে 0.25, তাহলে আসবে 3727 প্লাস, এটাই শেষ। এর পরবর্তীতে 350 মাইনাস 432.1 ইজ ইকুয়াল টু, এটাকে করব স্কোয়ার ইন্টু করে দেবো 0.5, তাহলে আসবে 3370, মোটামুটি শেষ।
এখন এটাকে রুট করি, সরি রুট না, সবগুলোকে একসাথে যোগ করি। তাহলে প্রথমে আসছে কত, 5387 প্লাস 6632 প্লাস 9998 প্লাস 3727 প্লাস 3370 আসছে কত, 29114। আচ্ছা, এটাকে রুট করি, রুট ইজ ইকুয়াল টু 170, 170.6283। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর অ্যান্সার। তো আশা করা যায় একদম ক্লিয়ার বুঝতে পারছেন প্রবলেম নাম্বার 2। এরপরে আমরা আসি প্রবলেম নাম্বার 3-তে। এরপরে আসি আমরা প্রবলেম নাম্বার 3-তে। প্রবলেম নাম্বার 3-তে কি বলা হয়েছে আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন। থ্রিতে বলা হয়েছে প্রবলেম নাম্বার 3-তে বলা হয়েছে দ্য মিন অফ আ বায়োনমিনাল ডিস্ট্রিবিউশন। একটা বায়োনমিনাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে 0.40। মিন মানে কি, মিন মানে হচ্ছে গড়। গড় কত দেওয়া আছে, 0.40 আছে। তাহলে বায়োনমিনাল ডিস্ট্রিবিউশনের মিনকে প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোর জন্য আমরা কি লিখবো, লিখবো GIVEN, গিভেন, THAT, গিভেন দ্যাট কি দেওয়া আছে, বায়োনমিনাল মিন মানে হচ্ছে এক্স বার। এই এক্স বার কি আবার, এক্স বার কে আবার এনপি দিয়ে প্রকাশ করা হয়। মান কত দেওয়া আছে, 40। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর কি দিছে, এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ 6। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে এসডি দিয়ে প্রকাশ করা হয়। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে একটু আগে বললাম সিগমা দিয়ে প্রকাশ করা হয়। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে রুট ওভার এন পি কিউ দিয়ে প্রকাশ করা হয়। মান দেওয়া আছে 6। আর কি বলা আছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এন পি এন কিউ। এটা এন পি কিউ এর কি বের করো, ভ্যালু বের করো। অথবা এখানে দিয়ে দেওয়া আছে সেম কথাটাকে, এন পি কিউ এর মান বের করতে হবে। এখন তাহলে আমরা লিখবো উই নো, আমরা জানি। আমরা কি জানি, আমরা একটা এখানে সূত্র এই অংশটুকু দেওয়া আছে। তাহলে আমরা উই নো হিসেবে লিখতে পারি রুট ওভার এন পি কিউ ইজ ইকুয়াল টু 6। এখন একটা সমীকরণে যদি একবার সমান চিহ্ন ব্যবহার হয়ে যায়, একটি সমীকরণে যদি একবার সমান চিহ্ন ব্যবহার হয়ে যায়, তাহলে পরবর্তীবার আমরা কি চিহ্ন ব্যবহার করব, সমীকরণের সমান চিহ্নের পরিবর্তে এমপ্লাইজ চিহ্ন ব্যবহার করব। এই চিহ্নটাকে বলা হয় এমপ্লাইজ চিহ্ন। এই রুটটা কি ওই পাশে চলে যাবে। আমরা জানি এই কোনো সমীকরণের এক পাশে যদি যোগ থাকে তাহলে ওটা অপর পাশে যায় বিয়োগ হয়ে যায়, যদি গুণ থাকে তাহলে ভাগ হয়ে যায়, যদি বিয়োগ থাকে তাহলে যোগ হয়, যদি ভাগ থাকে তাহলে গুণ হয়। আরেকটা বিষয় জানবেন, যদি রুট থাকে তাহলে স্কোয়ার হয়। তার মানে এন পি কিউ ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার। কিভাবে, এই রুটটা এই পাশে চলে যায়, স্কোয়ার হয়ে গেছে। স্কোয়ারটা আবার এই পাশে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এখন দেখেন তো এন পি ইজ ইকুয়াল টু 40 এখানে দেওয়া আছে না নাই, এন পি মানে তো 40 দেওয়া আছে, তার মানে কিউ এর মান নাই। তাহলে এন পি সমান এখানে আমরা সরাসরি 40 লিখে দিতে পারি। আর কিউ এর মান তো দেওয়া নাই, কিউটাকে রেখে দিলাম। 6 স্কোয়ার মানে 6 6 36। এখন দেখেন তো 40 আর কিউ গুণ অবস্থায় রয়েছে, তাহলে এই পাশে আমরা ভাগ করে দেবো। তাহলে উপরে হচ্ছে 36, নিচে হচ্ছে 40, ভাগ করে দিছি। ঠিক আছে, আমি পড়তে চাই, পড়তে পারেন আমাদের অনলাইন ব্যাচে একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আমাদের ইনবক্স করেন, অথবা আমি আপনাকে ডিটেলস কমেন্টে দিয়ে দিচ্ছি লাইভটা শেষ হলে। তো এরপরে কাটাকাটি করি, তাহলে 4 নং 36, 4 10 40, 4 নং 36, 4 10 40, অর্থাৎ 9/10। এটাই হচ্ছে কিসের মান, কিউ এর মান। তো খালি কি কিউ এর মান বের করতে বলছে না, বলছে এন পি কিউ, এন এর মান বের করো, পি এর মান বের করো, কিউ এর মান। এখন একটা বিষয় খেয়াল করেন যে কিউ এর মান 9/10 দেওয়া আছে। এখন আমরা একটা সূত্র কিন্তু জানি, সেই সূত্রটা হচ্ছে এগেইন উই নো। এখানে আগে এগেইনটা লিখে ফেলি, তারপরে আমরা লিখতেছি AGAIN, এগেইন উই নো, পুনরায় আমরা জানি। কি জানি আমরা,
পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের সাধারণ সূত্র। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1। এখন কিউ এর মান কত আছে 10/9, তার মানে পি এর মান বের হয়ে যাবে অটোমেটিক্যালি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এখানে কিউ। কিউ কেন হবে দেখেন, 1 তো আগে থেকেই ছিল, পি তো লিখে দিয়েছি, এখন প্লাস কিউ এখানে আছে না সমীকরণের সামনে, তাহলে পিছনে দিয়ে দেবো মাইনাস কিউ। ঠিক আছে, এই এতটুকুই চেঞ্জ। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে 1 ছিল, 1 থেকে গেল মাইনাস, কিউ এর মানে এখানে পেয়েছি, কিউ এর মান একটু আগে কাটাকাটি করে পাইলাম কত 9/10। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই হয়ে গেল। এখন এটাকে লসাগু করি, নিচে শুধু 10 আছে, এখানে 1 আছে, 10 একে 10, তা 10 একে আবার হয়ে যাবে 10 মাইনাস এই অংশটুকু ভগ্নাংশ অংশটুকুর জন্য, পূর্ণ সংখ্যার জন্য গুণ করে দিতে হয়, তাহলে হয়ে যায়। আর ভগ্নাংশের জন্য হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, ভগ্নাংশের জন্য হর দ্বারা ভাগ, এই সংখ্যাটাকে, এই নিচের 10টাকে, এই 10টাকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করতে হবে। হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, হর মানে নিচেরটা, লব মানে উপরেরটা। হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ মানে নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ। হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ মানে নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ। এই 10কে যদি নিচেরটা দিয়ে ভাগ করি, নিচের গুণটা এই যে এটা, 10কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত 1। হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ, নিচেরটা দিয়ে ভাগ দিলে আসবে 1, উপরেরটা কত আছে 9, 9 দিয়ে যদি গুণ করি তাহলে 9 একে 9। আশা করা যায় ক্লিয়ার, বুঝতে পারছেন, আপনাদের আর কোনো নাই চিন্তা ভয়। ঠিক আছে, এখন 10 থেকে 9 গেলে কত হয়ে যাবে 1, নিচে হচ্ছে আমাদের 10। এটাই হচ্ছে কিসের মান, পির মান। পির মান বের হয়ে গেছে। এখন এন পির মান 40 আর পির মান আছে 1/10। এখন আমরা লিখতে পারি এগেইন উই নো, AGAIN, এগেইন উই নো, আমরা কি পুনরায় জানি, আমরা পুনরায় কি জানি বলেন তো, আমরা পুনরায় জানি যে NP ইজ ইকুয়াল টু 40। এখন আমাদের পির মান দিয়ে দেওয়া আছে, পির মান দিয়ে দেওয়া আছে, তাহলে শুধু n লিখতে পারি। n ইজ ইকুয়াল টু, এখানে উপরে আমরা 40 লিখতে পারি, আর পি, এই দুইটা n আর p কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা ভাগ করে দিচ্ছি এখানে p। এখন ঘটনা হচ্ছে যে এখানে, আচ্ছা লিখে ফেলি আগে, n ইজ ইকুয়াল টু, উপরে লিখতেছি আমরা 40, এই পির মান আছে 1/10, পির মান কি আছে 1/10 আছে, তাহলে এখানে লিখতে পারেন 1/10। এখন এই সমীকরণটা একটু কমপ্লিকেটেড সমীকরণ হয়ে গেছে, এবং এখানে পজিশনিং এর একটা বিষয় আছে, এখানে পজিশনিং এর একটা বিষয় আছে, এবং এটা কমপ্লিকেটেড হয়ে গেছে। আমি আলাদা খালি দিয়ে লিখে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে 40 1/10, এইটা একরকম, আর অনেকেই লিখবে 40 1/10 এরকম, এটা আরেক রকম। আবার অনেকেই লিখবেন 40 1/10। এই তিনটারই কিন্তু মানে আলাদা আলাদা, এই তিনটার মানে আলাদা আলাদা। এইটার মান একরকম হবে, এইটার মান একরকম বাইর হবে, এইটার মান একরকম বাইর হবে, কিন্তু তিনটা কিন্তু একই একই লেখা। কিভাবে, এই যে সমান চিহ্ন রয়েছে, বা সমান চিহ্ন না থাকলে যে প্রক্রিয়া প্রতীক থাকবে প্লাস মাইনাস যা থাকবে আর কি, এই সমান চিহ্নের ক্ষেত্রে পাশাপাশি এখানে যে এর ভাগ চিহ্নটা থাকবে, এইটা থেকে উপরে এই অংশটুকুকে একটা অংশ ধরে নেব, আর নিচের অংশটুকুকে একটা অংশ ধরে নিতে হবে। কিন্তু এইটা হচ্ছে পজিশনিং ভুল, এমনি লিখলে হয় না, এমনি লিখলে আপনার ভাগ কোনটা এটা বোঝা যাবে না, মাঝখানে লিখেছেন উপরেরটা এক ভাগ নাকি নিচেরটা এক ভাগ এটা বোঝা যাবে না। আর এই একই বিষয় যদি আপনারা এখানে লিখে দেন, এই উপরেরটা একটা ভাগ আর এই নিচেরটা একটা ভাগ, এখন আমি অ্যান্সার গুলো দেখাই, এটার তো অ্যান্সার আসবে না, হোয়াট আসবে, কারণ এটার কোনো অ্যান্সারে নাই। এইটার অ্যান্সার কত আসবে দেখেন তো সামনে, আচ্ছা এইটার অ্যান্সার তো আমি বের করে দেবো, কারণ এইটা আর আমাদের এইটা দুইটা একই রকম হয়েছে, তাহলে এইটার মানটা নাই, এইটার মানটা আমি দেখাই। দেখেন উপরেরটা 40-এর নিচে 1 থাকলে এটার মান কোনো থাকে না, অর্থাৎ উপরে 40-এ থাকবে, আর নিচে হচ্ছে আমাদের শুধু 10 আছে, অর্থাৎ এটার মান অ্যান্সার আসবে 4। পজিশনটা শুধু একটু আগাপিছা করে দিছি, বুঝতে পারছেন, এটার মান 4 আসছে। এখন আমাদের যে অঙ্কটা, এই অঙ্কের মান কত আসবে দেখেন, 40 থাকার কারণে এখান থেকে উপরে একটা অংশ 40 থাকার কারণে আমরা এখানে 40 লিখে দিয়েছি। নিচে ভাগের নিচের অংশে 1/10 আছে, ভাগের নিচে যদি ভগ্নাংশ থাকে, ভাগের নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে গুণ অবস্থায় লিখে দিতে হবে, হরটাকে লব বানিয়ে লবটাকে হর বানিয়ে, হরটাকে লব বানিয়ে লবটাকে হর বানিয়ে লিখতে হবে। তাহলে মানে উপরেরটাকে নিচে পাঠায়, নিচেরটাকে উপরে পাঠায়, 1টা 10 এর উপরে আছে না, এটা এখন নিচে দিয়ে দেবো।
কেন? কারণ এই যে ভাগটা গুণ করে দিছি, এই জন্য হরটা লব করে দিব, লবটা হর করে দেবো, 10 টা উপরে দিয়ে দেবো। এখন একটা জিনিস খেয়াল করেন, এই গুণ থাকলে নিচে 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে উপরে শুধু 40 আছে, গুণ এই পাশে আছে 10, অর্থাৎ এখানে হয়ে গেছে 400। এই একই বিষয় সমান চিহ্নটা এইখানে না দিয়ে যদি এই নিচে দেন, তাহলে অ্যান্সার আসবে 4। দেখছেন? এই এই ছোট্ট জিনিসটার জন্য কত বড় একটা পার্থক্য হয়ে গেছে। তাই এই পজিশনিং এর বিষয়টা খেয়াল রাখবেন যখন মাল্টিপল ভগ্নাংশ একসাথে লিখবেন। অনেকগুলো ভগ্নাংশ যখন একসাথে লিখবেন, তখন কে কার পজিশনে আছে, কাকে কার পজিশনে রাখতে হবে এবং কে কার পজিশনে থাকলে মান কত হবে, এটা বিষয়ে খেয়াল রাখবেন, নাহলে অঙ্ক ভুল হবে। বুঝতে পেরেছেন তো? আপনারা সুন্দর করে এভাবে কি করে নিতে পারেন, অঙ্ক করতে পারেন। সো এই ৩ টা অঙ্ক যদি আপনারা সুন্দর করে করতে পারেন, আপনাদের যদি এই ৩ টা অঙ্ক ভালো লেগে থাকে, তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। আমরা আপনাদের জন্য নতুন ব্যাচ খুলেছি। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। স্ট্যাটিস্টিক্স 2 মার্কেটিং ডিপার্টমেন্ট 2nd ইয়ারের স্টুডেন্টদের জন্য স্পেশালভাবে এই ব্যাচটা খোলা হয়েছে। এই মুহূর্তে এই ব্যাচে ৯ জন শিক্ষার্থী রয়েছে। এই ব্যাচটার আপডেট ক্লাস আজকে থেকে শুরু করা হয়েছে। আশা করা যায় আপনারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হবেন। আজকে কত তারিখ? 25 জানুয়ারি 2025 তারিখ থেকে এই ব্যাচটা রান করা হয়েছে। আজকে এটা ১ম ক্লাস নেওয়া হলো। এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন। আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। মাত্র কয়েকদিনে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের এই ব্যাচটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। স্যার, বিজনেস কমিউনিকেশন পার্ট এ 4টা অটো পয়েন্ট দিছেন, ওই 4টা এক্সামে ইউজ করা যাবে? হ্যাঁ, বিজনেস কমিউনিকেশনে যে আপনাদের 4টা অটো পয়েন্ট দেওয়া হয়েছে, সেগুলো ইউজ করা যাবে। বি এবং সি পার্টের জন্য যে 3টা প্রশ্নের অটোমেটিক অ্যান্সার দেওয়া হয়েছে, সেগুলো ইউজ করতে পারবেন। ইউজ না করতে পারলে তো আর দিয়ে লাভ নাই। ইউজ করতে পারবেন। আর এমন না যে অটো পয়েন্টগুলো দেওয়া হয়েছে ওইগুলো থেকে খালি প্রশ্ন আসবে। ওগুলো থেকে 4-5টা প্রশ্ন আসবে, বাকিগুলো আপনার আলাদা জায়গা থেকে আসবে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।